প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল ২০২৩ সালের নভেম্বরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে নির্বাচিত হয়েছিলেন। কিন্তু গত বছরের জুলাই মাস থেকে তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না, সবেতনে অনির্ধারিত ছুটিতে পাঠানো হয়েছে। ১ বছর পেরিয়ে গেলেও যেহেতু এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিতে পারেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা, স্বভাবতই প্রশ্ন উঠেছে, এই যে সবেতনে অনির্ধারিত ছুটিতে পাঠানো, এটা কি আদৌ বিধিসম্মত? আজকে এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সাথে আজকে হলো ২১শে অগাস্ট, সেই ভয়াল ২১শে অগাস্ট নিয়েও কথা বলবো। শেষ পর্যন্ত সাথে থাকবেন। আপনারা শুনলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্র প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। ২০২৩ সালের নভেম্বরে প্রথম বাংলাদেশি হিসেবে এবং দ্বিতীয় নারী হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাউথ ইস্ট এশিয়ান রিজিয়নের রিজিওনাল ডিরেক্টর হিসেবে নির্বাচিত হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। ১০টি দেশের মধ্যে তিনি ৮টি দেশের ভোট পেয়েছিলেন এবং সেই থেকে তিনি অত্যন্ত কৃতিত্বের সাথে তার দায়িত্ব পালন করছিলেন। কিন্তু ২০২৪ সালের আগস্টে বাংলাদেশে রেজিম চেঞ্জ এবং ডক্টর ইউনূস যখন জোরপূর্বক ক্ষমতা দখল করলেন, তখন তিনি ব্যক্তিগত প্রতিহিংসাকে বাস্তবায়িত করবার জন্য শুধুমাত্র যে শেখ হাসিনার উপরেই চড়াও হলেন তা না, তিনি তার ছেলে, মেয়ে, আত্মীয় স্বজন যতদূর তার কাছাকাছি আছে সবার উপরেই তিনি প্রতিশোধ পরায়ণ হয়ে উঠলেন। তারই এক পর্যায়ে দেখলাম যে তারা কিছু দুর্নীতির কল্পিত অভিযোগ এনেছে এবং WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে তারা চিঠি লিখেছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে মহাপরিচালক তিনি সায়মা ওয়াজেদকে অনির্ধারিত কালের জন্য ছুটিতে পাঠালেন। এখন কাউকে বা যে কোনো অভিযোগের কারণে ছুটিতে পাঠানো হয়তো বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিধিতে আছে, কিন্তু আজ অবধি তার বিরুদ্ধে কোনো নিরপেক্ষ তদন্ত করা হয়নি। সায়মা ওয়াজেদের বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য কিনা সেজন্য তদন্তে প্রমাণ হতে হবে। কিন্তু সায়মা ওয়াজেদের পক্ষ থেকে অনেকবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সাথে যোগাযোগ করা হয়েছে, তাকে চিঠি দেওয়া হয়েছে, কিন্তু আজ অবধি কোনো উত্তর তিনি পাননি। বরং সায়মা ওয়াজেদ পুতুলের এই পদে পুতুলকে ছুটিতে পাঠিয়ে আরেকজনকে নিয়োগ দেওয়া হয়েছে ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে। স্বভাবতই প্রশ্ন উঠেছে যে একটি পদে কেন দুজনকে বেতন দেওয়া হবে এবং ৬০টি দেশ এখন প্রশ্ন তুলেছে যে কেন সায়মা ওয়াজেদ পুতুল, একজন নির্বাচিত আঞ্চলিক পরিচালক, তাকে কেন উইদাউট এনি ভ্যালিড রিজন, কোনো তদন্ত নাই, কিচ্ছু নাই, তাকে স্রেফ ছুটিতে রাখা হয়েছে। তো এখন এই প্রতিবাদের মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু নড়ে চড়ে বসেছে। সায়মা ওয়াজেদকে যখন তার দায়িত্ব থেকে ছুটিতে পাঠানো হয়, তখন WHO যে এই সাউথ ইস্ট এশিয়ার যে ওয়েবসাইট, সেখান থেকে কিন্তু সায়মা ওয়াজেদের নাম, ছবি সরিয়ে ফেলা হয়। রিসেন্টলি সায়মা ওয়াজেদের নাম এবং ছবি কিন্তু ওয়েবসাইটে আবার আপ করা হয়েছে। এর দ্বারাই বোঝা যায় যে WHO কিরকম চাপের মুখে আছে। এখন অনেকেই বলছেন যে সায়মা ওয়াজেদের উচিত ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের যে ট্রাইব্যুনাল আছে সেখানে মামলা করা। কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে চাকরি বিধি আছে বা আন্তর্জাতিক এসব সংগঠনে যারা কাজ করে তাদের জন্য যে চাকরি বিধি, তাতে কিন্তু এই ধরনের যে পুতুলকে যেভাবে অনির্ধারিত ছুটিতে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এই সুযোগগুলো কিন্তু এভাবে নেই, কোনো তদন্ত নেই, কিছু নাই। এবং এটা নিঃসন্দেহে আন্তর্জাতিক যে চাকরি বিধি বা WHO যে
সার্ভিস রুল সবকিছুর বিপক্ষে এটা গেছে, এবং এটা যদি কোর্টে যায় তাহলে নিশ্চিত করে বলা যায় যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিপদে পড়বে। এটাও বলা হচ্ছে যে কোনো দেশের আভ্যন্তরীণ রাজনীতির কারণে এসব আন্তর্জাতিক পদগুলো তো এভাবে এফেক্টেড হতে পারে না। তাহলে তো ঠিকমতো কাজই করা যাবে না। একটা দেশের সরকার পরিবর্তন হলো, আর যেহেতু এটা একটা ইলেক্টেড পোস্ট, একদম 2024 থেকে 2029-এর শুরুর দিক পর্যন্ত সাইমা ওয়াজেদের এই পদে থাকার কথা। এখন ভারত, মালদ্বীপ, নেপাল, ভুটান এরকম 7টি দেশ এই ব্যাপারে সোচ্চার রয়েছে। এখন দেখা যাক বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের এই অন্যায়ের সংশোধন করেন কিনা, কিংবা সাইমা ওয়াজেদ তিনি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের ট্রাইব্যুনালে যান কিনা। অনেকেই তাকে ট্রাইব্যুনালে যাওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন। আজকে ভয়াল 21শে অগাস্ট। আমার মনে পড়ে যে 2004 সালের 21শে অগাস্ট, তখন আমি ক্যানবেরায় আমার পিএইচডির শেষ বছর। হঠাৎ ঢাকা থেকে আমার প্রাক্তন সহকর্মী তানভীর ফোন করে বললেন, মিল্টন ভাই এরকম আওয়ামী লীগ অফিসের সামনে বোমা হামলা হয়েছে। তখনও শিওর না এটা গ্রেনেড নাকি। শেখ হাসিনা বেঁচে আছেন কিনা এই ব্যাপারটা এখনো কেউ নিশ্চিত করে বলতে পারছে না। তা আমাদের তখন বেশ রাত, ভয়াবহ এই সংবাদ। তো এখন তো আজকে আমরা জানি মুফতি হান্নান তিনি স্বীকারোক্তি দিয়ে গেছেন, হাওয়া ভবনে বঙ্গবন্ধুর অন্যতম খুনি মেজর নূর, তারেক রহমান, বিএনপি নেতা আব্দুল সালাম পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিন, জামাতের নেতা আলী আহসান মুজাহিদ, এরকম কয়েকজন মিলে একদম পরিকল্পিতভাবে এই 2004 সালের 21শে অগাস্ট এই গ্রেনেড হামলাটা করা হয়েছিল। গ্রেনেড এসেছিল পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি আরজেস গ্রেনেড। এটি এনেছিলেন মাওলানা তাজউদ্দিন। এবং সেই দিন আওয়ামী লীগের জনসভার জন্য আর কোথাও অনুমতি দেওয়া হয় নাই, কোনো স্টেজ বানাতে দেয় নাই। সো ট্রাকের উপরে একটা অস্থায়ী স্টেজ বানিয়ে সেখানে যখন শেখ হাসিনা বক্তৃতা শেষ করেছেন তখনই উপর্যুপরি গ্রেনেড হামলা হয়, এবং 13টা গ্রেনেড চার্জ করা হয়েছিল, যার মধ্যে 10টি বিস্ফোরিত হয়েছিল, 3টি বিস্ফোরিত হয়নি। কিন্তু সেই 3টিকেও পরে আলামত হিসেবে সংরক্ষণ না করে সেগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। এবং এই হামলার মূল উদ্দেশ্যই ছিল যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নির্মূল করে দেওয়া, যাতে আওয়ামী লীগ আর রাজনীতিতে সোজা হয়ে দাঁড়াতে না পারে। শেখ হাসিনার উপরে কমপক্ষে 20 বার হামলা করা হয়েছে তাকে হত্যা করার জন্য। তবে তার মধ্যে ভয়াবহ যেগুলো ছিল, 1988 সালের 24শে জানুয়ারি চট্টগ্রামে, 2004 সালের 21শে অগাস্ট ভয়াবহ, এবং এখন যোগ হয়েছে 2024-এর 5ই অগাস্ট। ওই দিন তো তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলে এখন শোনা যাচ্ছে। সেখানে আওয়ামী লীগের নেত্রী আইবি রহমানও আহত হয়েছিলেন, এবং তিনি 58 ঘন্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মৃত্যুবরণ করেন। সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো সেই গ্রেনেড হত্যাকাণ্ডের বিচার কিন্তু নিম্ন আদালতে হয়েছিল। সেদিন 24 জন মারা গিয়েছিল সেই ঘটনায়, গ্রেনেড হামলায়। তারপরে সেখানে অনেককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যাবজ্জীবন দেওয়া হয়েছে। কিন্তু আজকে তারা কোনো রকমের আইনি প্রক্রিয়াকে তোয়াক্কা না করে সম্পূর্ণ মুক্তি পেয়ে গেছে, এবং এই মুক্তি দিয়েছে ডক্টর ইউনূস এবং আসিফ নজরুল। আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান এই গ্রেনেড হামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত। সেই সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন বাবর, তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত। কিন্তু আজকে তারা স্বাধীন, এবং কেউ প্রধানমন্ত্রী, কেউ এমপি। এই হলো বাংলাদেশের বিচার ব্যবস্থা। গতকাল আমি শো করিনি, এমনিতেই খুব মন খারাপ ছিল দীপুমণি আপার হাজব্যান্ডের মৃত্যু নিয়ে। আজ সকালে একদম ভোরে
আমাদের এক বড় ভাই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার খায়রুল ইসলাম, তিনি মারা গেছেন। এই মৃত্যুগুলো আমাকে খুব বিষণ্ণ করে রাখছে। আজকে এই রেকর্ডিং এর আগে ব্রিসবেনে আমাদের শ্রদ্ধেয় প্রফেসর আলাউদ্দিন ভাই ছিলেন, তার স্মরণ সভা হলো। সব মিলিয়ে একদিকে বিষণ্ণ, এবং গতকাল আমি শোটি করতে পারিনি, অনেকেই জানতে চেয়েছেন কি হয়েছে। আর আজকে তো সেই 21শে অগস্ট, যারা মারা গেছেন তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করি, তাদের আল্লাহ বেহেশতে নসিব করুক। এবং 21শে অগস্ট যারা ঘটিয়েছিল তাদের আজ না হোক কাল নিশ্চয়ই বিচার হবে। আর বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।